ভুয়া খবর তথ্য মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে গড়তে মানুষ যখন নিরন্তর কাজ করছে তখন কিছু মানুষের তা পছন্দ না হওয়ায় অপপ্রচার চালাচ্ছে। আর অ্যান্টনিও গুতেরেস বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে পূর্ণ সমর্থন থাকবে জাতিসংঘের। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, মধ্য রমজানে তার এই সফর এদেশের মানুষের জন্য ঈদের অগ্রিম আনন্দ। তিনি আরও বলেন, ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে এটি একটি ইউনিক বিষয়। বাংলাদেশিরা অনেক কথা বলেন, অনেক বিষয়ে দ্বিমত করেন, কিন্তু নতুন বাংলাদেশ গড়তে সবাই একমত। অ্যান্টনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও। Country and in the diaspora of Bangladeshis who live all over the world. They're all excited for every word you utter. They are ready to do everything is needed to be done for the country. And we need your blessing, we need your support, particularly on one thing, misinformation. That's what is killing us. People work so hard to make a dream come true, but some people don't like it. So all we are saying, protect us from misinformation. Total solidarity with the efforts that Bangladesh is doing in order to introduce the reforms that will make it, I'm sure, one of the most perfect democracies in the world. And Bangladesh can count with the full support of the United Nations in your way to এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় শান্তি ও আস্থা ফেরাতে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন। 3 দিনে ঢাকা সফর শেষে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সংস্কারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। মুকসিমুল আহসানের রিপোর্ট। যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফরের বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। সেই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার এই সফরকে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ বলে আখ্যা দেন তৌহিদ হোসেন। This visit is significantly meaningful for the government and for the future Bangladesh. To understand the people's aspirations of the future Bangladesh, the Secretary General graced 3 meetings with youth, civil societies, as well as with members of the reform commissions whose contribution are paving the way for July Charter, the blueprint for country's democratic transition, and draw a political, judicial, electoral, administrative, anti-corruption and police reforms. অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। বলেন, ডক্টর ইউনূস সরকারের ইতিবাচক উদ্যোগের সাথে আছে জাতিসংঘ। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশে একটি ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সবাইকে সমর্থন জানানো উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার নেতৃত্বে একটি পরিবর্তনশীল বাংলাদেশকে সমর্থন করা, একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য। শরণার্থীদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো। প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারে যুদ্ধ চলছে, এমন অবস্থায় রোহিঙ্গাদের জোর করে প্রত্যাবাসন কঠিন হবে।
The present situation is a situation in which there is heavy fighting. মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াই চলছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন। An immediate dignified return of the Rohingya refugees. রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ এখনও যা করছে তা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক সহায়তায় জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পক্ষে তার দল। জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতিসংঘ মহাসচিবের সাথে ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক কিছু সংস্কার না হলে নির্বাচন কাজে আসবে না। ইফতেখার রেজার রিপোর্ট। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে একে একে গণমাধ্যমে কথা বলেন বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। মহাসচিব, আমরা তিনটি বিষয় নিয়ে কথা তুলেছি। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে জাতিসংঘ মহাসচিবকে জানানো হয়েছে। সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আর জামায়াতে ইসলামের নায়েবে আমির জানান, নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার সহ নানা বিষয় তুলে ধরেছেন তারা। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, মৌলিক কিছু সংস্কার না করতে পারলে নির্বাচন কাজে আসবে না, আর গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতা হিসেবেই দেখি। কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন তো কোনো কাজে দেবে না। এটা অন্য সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে। এখানে মতপার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে, ইলেকশনের আগে কখন হবে, কত পরে কতটুকু হবে, সেটা আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং আমরা একটা ঐক্যমতে আসলে আসতে পারবো। এর আগে রাজধানীর গুলশানে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো জুলাই অভ্যুত্থানের ইতিহাসও যেন কোনোভাবেই কেউ বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারাই অভ্যুত্থানের শত্রু। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা আসিফ মাহমুদের নিজের চোখে দেখা স্মৃতি নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্দোলনের স্মৃতিচারণ করেন অভ্যুত্থানের নেতারা। বলেন, 120 পৃষ্ঠায় অভ্যুত্থানের পুরো ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। যার একটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা। আন্দোলন নিয়ে মিথ্যা চর্চা বন্ধের আহ্বান জানান আইন উপদেষ্টা। যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। জুলাইয়ের ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয় সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান আসিফ মাহমুদ। যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পাঠটা লিখবেন, যাতে করে আমরা অন্তত আগামী 2-3 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই। আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন। অভ্যুত্থান
অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠানের অবদান তুলে ধরে প্রতিটি স্থানের ইতিহাস লিপিবদ্ধ করতে সবাইকে আহ্বান জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিলের রায় কখন দেয়া হতে পারে, এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? মিলি, বুয়েট শিক্ষার্থী যে আবরার ফাহাদ হত্যা মামলার আজকে হাইকোর্টের যে আপিলটি করেছিল সেই আপিলের রায় ঘোষণা করা হবে, অর্থাৎ 10:30টার পরে কিন্তু আদালত বসবে, তারপর রায় ঘোষণা হবে এবং এটা কিন্তু আজকে 1 নম্বর লিস্টে আছে রায়ের জন্য। তা আমরা ইতিমধ্যে দেখেছি যে এই মামলার যে আসামি ছিলেন, আসামিদের কয়েকজন স্বজন ইতিমধ্যেই কোর্টে প্রবেশ করেছে, তবে আবরার ফাহাদের পরিবারের কাউকে এখন পর্যন্ত আমরা দেখিনি। নিশ্চয়ই রায়ের সময় হয়তো তারা আসবেন। তো আমরা আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন 10:30টার পরে রায় দিবে। তবে এই রায়টা কিন্তু খুব মৃত্যুটা কিন্তু ছিল খুবই একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল। একটা শিক্ষার্থী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন ছাত্রলীগের যে নেতাকর্মীরা যে বর্বরোচিত একটা হামলা করেছিল শিক্ষার্থীটার উপর এবং তাকে অমানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছিল বুয়েট ছাত্রকে, এবং তারা সবাই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী ছিল এবং তাকে শিবিরের কর্মী সমর্থক হিসেবে এইভাবে নির্যাতন করা হয়েছিল এবং যা সারা দেশে আলোচনার সৃষ্টি হয়েছিল। এবং এই মামলাটা হয়েছিল 2019 সালে হত্যা হওয়ার পর তার বাবা মামলা করেছিল এবং 2021 সালে কিন্তু রায় দিয়েছিল বিচারিক আদালত, অর্থাৎ দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2 বছরের বেশি সময় লেগেছিল সেখানে। তারপর আজকে কিন্তু হত্যাকাণ্ডের পর প্রায় 5.5 মাস পর আজকে হাইকোর্ট রায় দিতে যাচ্ছে। হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে আবার যেতে পারেন আসামি পক্ষ, তারপর আপিলের রায় হবে, তারপর রিভিউ হবে, তারপরে কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির মধ্য দিয়ে এই মামলাটার একটা নিষ্পত্তি হবে এবং আসামিদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা কোর্ট নিতে বলবে সেটাই মৃত্যুদণ্ড কি বহাল থাকবে 20 জনের নাকি 5 জনের যাবজ্জীবন বহাল থাকবে, সেটা কিন্তু আমরা আজকে হাইকোর্টের রায়ে আমরা দেখতে পাবো। সেই জন্য আমরা অপেক্ষা করছি। আর এই মামলায় 4 জন আসামি কিন্তু পলাতক আছেন, তার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 5ই আগস্টের পর 6ই আগস্ট কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে কিন্তু পালিয়ে যায় অন্যান্য কয়েদিদের সাথে। এই হচ্ছে আজকে সর্বশেষ আমরা অপেক্ষা করছি যে রায়ে আসলে হাইকোর্ট কি তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে নাকি সাজা কমায়, সেটার দিকে আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছে। মিলি, হাইকোর্ট থেকে জানছিলাম আবরার ফাহাদ হত্যা মামলার আপিলের রায় প্রসঙ্গে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। আজ সকাল 9:55 তাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল এ সময় জাতিসংঘ মহাসচিবকে সশস্ত্র সালাম জানায়। ঢাকা ছেড়ে যাওয়ার আগে অ্যান্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। এই সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, জাতীয় ঐকমত্য কমিশন এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিলের রায় পড়া তো শুরু হয়েছে, কতক্ষণ লাগতে পারে, এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? মিলি, সকাল 11টায় কিন্তু বিচারপতি একেএম আসাদুজ্জামান তিনি রায় পড়া শুরু করেন। এখনও কিন্তু রায় পড়া চলছে। আসলে অনেক পৃষ্ঠা রায়, তবে কিছু কিছু পোরশন বাদ দিয়ে যেগুলি মূল বিষয় সেগুলি কিন্তু উনি পড়ছেন। এখনও রায় পড়া চলছে এবং যেই বিষয়টা সেটা হচ্ছে যে আদালতে কিন্তু আসামি পক্ষের যে আত্মীয় স্বজনরা এবং আবরার ফাহাদের বাবা এবং তার ভাই তারাও কিন্তু আদালতে উপস্থিত আছেন এবং তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি। আবরারের বাবা এবং আবরারের ভাইয়ের সাথে কথা বলেছি। তারাও বলছেন যে বিচারিক আদালত থেকে যে রায় পেয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন হাইকোর্ট থেকে তারা ন্যায় বিচার পাবেন এবং সঠিক বিচারটাই তারা প্রত্যাশা করছেন। আবার আসামি পক্ষের অনেকের পরিবার বলছেন যে যদি তাদের সন্তানরা সত্যিকার অর্থেই যদি দোষী হয় তাহলে যেন সেই বিচারটাই হয়, আর নির্দোষ হলে যেন খালাস পান সেই প্রত্যাশা তারা করছেন এবং বসে বসে সেই জিনিসটাই তারা চিন্তা করছেন। এবং
রায় পড়ার সময় যখন আবরারকে কিভাবে হত্যা করা হয়েছে একটি রুমের মধ্যে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে, এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল যে শিবির কারা করে তাদের নাম বলার জন্য, যখন এই বিষয়গুলি পড়ছিল তখন আবরারের ভাই এবং বাবাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল এবং মাথা নুয়ে তারা চুপচাপ সেই জিনিসটাই শুনছিলেন। তা আমরা স্যার রায়টা কি একটু বলবেন প্লিজ? ওখানে যে বললি একবারে সব বল রাখছে। আচ্ছা, আমরা দেখছি যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্যার এইমাত্র এখান থেকে গিয়েছেন এবং রায় পড়া শেষ হয়েছে, রায় দিয়েছে, অর্থাৎ 20 আসামির মৃত্যুদণ্ড বহাল এবং 5 জনকে যে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রেখেছে এই হাইকোর্ট। তো আমরা যদি আপনার কাদেরকে এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল সেই জিনিসটি যদি একটু পড়ে শোনাই। এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মেহেদি হাসান রাসেল, মোহাম্মদ অনিক সরকার, মেহেদি হাসান রবিন, ইফতি মুশারফ সকাল, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদ, মুজাহিদুল ইসলাম, তারপর তানভীর, তোহা, বিল্লা, নাজমুস সাদাত, অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, শামসুল আরিফিন, তাদেরকে দিয়েছিল মৃত্যুদণ্ড। এবং আমরা জানি যে আজকে এই মামলায় 4 জন আসামি কিন্তু পলাতক আছেন, তাদের মধ্যে 3 জন মামলা শুরু থেকে পলাতক ছিলেন, আর 1 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 5 আগস্টের পর 6 আগস্ট এই কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন। তো এই হচ্ছে আসলে আজকের রায়ের এখন মূল বিষয়টা হচ্ছে যে 20 জনের মৃত্যুদণ্ড বহাল, 5 জনের যে যাবজ্জীবন সেটাও বহাল রেখেছে হাইকোর্ট, অর্থাৎ বিচারিক আদালত যে রায় দিয়েছিল সেই রায়টি বহাল আছে। মিলি, হাইকোর্ট থেকে জানছিলাম আবরার ফাহাদ হত্যা মামলার আপিলের রায় প্রসঙ্গে। চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ রাজধানীতে সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর্থিক প্রণোদনার মাধ্যমে বিতরণযোগ্য, নবায়নযোগ্য, তারপরে এটি যে প্রস্তাবগুলো রয়েছে সেই ক্ষেত্রে দু একটা আমি বলছি যে যেমন ইউটিলিটি স্কেল বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য থাকা আয়কর রিবেট, অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন বেনিফিট উৎপাদনকারী যারা বিতরণ করে থাকে সেই রকম বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য প্রযোজ্য করা উচিত। ব্যাটারি পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে কুষ্টিয়ার বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনা বেচায় চরম ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। এবছর দেশীয় ও ভারতীয় পোশাকের পাশাপাশি বাজার দখল করেছে আফগানি ও পাকিস্তানি পোশাক। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। রোজা শুরুর পর থেকেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততায় সরগরম কুষ্টিয়ার ঈদ বাজার। বাহারি রঙের তৈরি পোশাক ও জুতার দোকানে ভিড় চোখে পড়ার মতো। ঈদ ঘিরে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয়, আফগানি ও পাকিস্তানি পোশাকে বাজার সয়লাভ। এবার পাকিস্তানি নুরস, আগানুর, সাদাবাহার, লাহিরি সহ বাহারি রকম পোশাক বেশি বিক্রি হচ্ছে। গতবারের থেকে এবার একটু বেশি ভালো আছে কালেকশনগুলো। বাজেটের বাইরে গেছে, তাও পছন্দ হয়েছে বলে কিনেছে। দুটো ড্রেস কিনছি, ম্যাচিং করে হচ্ছে জুতা কিনবো, চুড়ি কিনবো। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। কয়েকটা মার্কেটে ঘুরেছি, এই মার্কেটটা বাদ ছিল, আসলাম, দামে একটু বাজেটের বাইরে চলে যাচ্ছে। দেখলাম, ঘুরলাম, পছন্দ হচ্ছে, কিন্তু সেরকম বাজেটে আসছে না। এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বর্ণিল আলোকসজ্জা সেজেছে শহরের ছোট বড় সব মার্কেট। ভালো বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। পাকিস্তানি ড্রেস এবং আফগানি ড্রেস আমাদের বেশি চলছে। নোটস, আগানুর, নোটস, সাদাবাহার সবচেয়ে বেশি আমাদের হিট এবার ঈদের কালেকশন। নির্বিঘ্নে ঈদ বাজার করে সকলে ঈদ আনন্দ উপভোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ফুটবল। হামজা বাংলাদেশ দলে যোগ দিয়েছেন বলেই ভারতের সুনীল ছেত্রীকে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ও কোচ আলফাজ আহমেদ। এছাড়াও এই ম্যাচে ভারতের উপরেই চাপ বেশি থাকবে মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে যা হয়নি কখনো, তাই হতে যাচ্ছে এবার।
বিশ্বের শীর্ষ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী গায়ে জড়াবেন লাল সবুজা জার্সি, যা দেশের ফুটবলে ইতিমধ্যে যোগ করেছে বাড়তি উন্মাদনা। হামজার দলের অন্তর্ভুক্তিতে কিছুটা সাবধানী প্রতিপক্ষ ভারতও। দলের খারাপ সময় কাটিয়ে উঠতে অবসর ভেঙে ফেরানো হয়েছে 40 বছর বয়সী ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে। হামজা দলে থাকাতেই অতি সতর্ক ভারত বলে মনে করছেন আলফাজ। আমার মনে হয় যে ইন্ডিয়া এবার বাংলাদেশকে ভালোভাবে নিয়েছে, বিশেষ করে হামজার ইনক্লুডিংটা আমার মনে হয় যে একটা বিশাল মিডিয়া প্রেশার বলেন আর খেলোয়াড়দের প্রেশার বলেন, ভালো খেলোয়াড় হিসাবে যে আসতেছে। সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখবেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। আগামী বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার উপস্থিতিতে দলের বাকি খেলোয়াড়রা বাড়তি অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন সাবেক ফুটবলার কানন। হামজার সাথে আমাদের টিমে একটা স্পিড আলাদা বাড়বে আমি মনে করি। সে একটা মডেল এবং ওর সাথে খেললে আমাদের প্লেয়ারও আরেকটু উজ্জীবিত হবে এবং ভালো খেলবে। এবং ওদের মাঠে খেলা যেহেতু ওদের বিগ অ্যাডভান্টেজ, সেখানে ওদের সাথে জিতা আমি মনে করি টাফ হবে আমাদের। তারপরেও আমরা এবার আমাদের টিম স্পিড ভালো আছে এবং টিমের প্র্যাকটিসও ভালো হচ্ছে, আশা করি ভালো করবে টিম। আগামী 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানান ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সাথে ছিলেন আরও 4 সদস্যের প্রতিনিধি দল। 1.5 মাসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এটি তার দ্বিতীয় বৈঠক। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে চায় তারা। শুধু নির্বাচনই নয়, বাংলাদেশের যে কোনো উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে ইইউ। The European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. এই সময় সিইসি বলেন, নির্বাচনী এজেন্ট পর্যবেক্ষকদের প্রশিক্ষণ নিয়ে সহায়তা চাইতে পারে ইসি। একটি সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় সিইসি। যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছি। অতীতে নির্বাচনের মতো এবারের নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি বা সংশয়ের কোনো আশঙ্কা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। গত 2 মাসে প্রতিদিন গড়ে 6 জনের বেশি শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতন নিয়ে কাজ করা এনজিওগুলোর দেয়া তথ্যে এমনটি উঠে এসেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় শিশু অধিকার বিষয়ক এনজিওদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন এনজিও প্রতিনিধিরা। এই সময় শিশুদের উপর নিপীড়ন বন্ধে খুব দ্রুত পৃথক অধিদপ্তর গঠন করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ধর্ষণে কোনো বিচার হয়নি, উল্টো তাদের পুরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 4 নং ওয়ার্ড আটিগ্রাম এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার 8 বছরের শিশু তামান্না আক্তারকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ধর্ষণ রোধে আইন সংশোধনের ও দাবি জানান তিনি। পরে শিশুটির পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জানালেন, সবাই যে আইনের অধীন তা প্রমাণ হলো। আর আবরার ফাহাদের বাবা বললেন, তার ছেলের মতো এমন করুণ মৃত্যু আর কোনো শিক্ষার্থীর যেন না হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনা দেশ বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বুয়েট ক্যাম্পাস। ঘটনার 2 বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করে আদালত। এ সময় আদালত কক্ষে আবরারের বাবা, ভাই এবং আসামিদের স্বজনরা উপস্থিত ছিলেন। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আবরারের বাবা এবং ভাই। বললেন, স্বজন হারানোর বেদনা কোনোদিন ভুলতে না পারলেও আসামিদের সাজা দ্রুত কার্যকর হলে কিছুটা হলেও সেই দুঃখ লাঘব হবে। আমরা চাই যাতে এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে যাতে আপনার মধ্যে যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা এইভাবে বুক খালি। অবশ্যই আমরা সবসময় চাই যাতে অন্তত যে পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকারের এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একরকম না হয়। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তৎকালীন সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নিহত হন আবরার ফাহাদ। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয় বিচারিক আদালত। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি এখনও পলাতক। দেশের আলোচিত আবরার ফাহাদ হত্যার পর নিম্ন আদালত হয়ে হাইকোর্ট পর্যন্ত রায় পেতে সময় লেগেছে 5.5 বছর। তারপরও তার পরিবার এবং সহপাঠীরা বলছেন, দীর্ঘ সময় পরও তারা ন্যায় বিচার পেয়েছেন। এখন বাকি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত যেন আসামিদের শাস্তি নিশ্চিত করা হয়, সেই প্রত্যাশাই তাদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। এদিকে রায় শুনে কান্নায় ভেঙে পড়েন আবরার ফাহাদের মা। হত্যাকাণ্ডের পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। দুপুরে কুষ্টিয়ায় শহরে নিজ বাড়িতে তিনি এ দাবি জানান। ওর প্রতি সেই মানুষের যে মমত্ববোধ, সেটাই আজকের এই রায়তে আবার প্রকাশ পাইছে। ছাত্র জনতা, আমি সবার সাধারণ জনগণ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 3 জন আসামি পলাতক, আর একজন ইতিমধ্যে পালাইছে। তাদের জন্য এখন আমার অনুরোধ থাকবে এই বর্তমান সরকারের কাছে, এদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে ধরে এদের জন্য বিচারের আওতায় এনে এদের যে রায় আছে রায়টা যেন কার্যকরী করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সারা দেশে আজও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মাগুরা প্রেস ক্লাবের সামনে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধনে শিশু আসিয়ার উপর পাশবিক নির্যাতনের বিচার দ্রুত সময়ে শেষ করার দাবি জানানো হয়। এ সময় ধর্ষক হিটু শেখের ফাঁসির দাবি জানান বক্তারা। শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ, পদযাত্রা ও সমাবেশ করেছে ছাত্র জনতা। জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভৈরবে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও ময়মনসিংহে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জানালেন, সবাই যে আইনের অধীন তা প্রমাণ হলো। আর আবরার ফাহাদের বাবা বললেন, তার ছেলের মতো এমন করুণ মৃত্যু আর কোনো শিক্ষার্থীর যেন না হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনা দেশ বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বুয়েট ক্যাম্পাস। ঘটনার 2 বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করে আদালত। এ সময় আদালত কক্ষে আবরারের বাবা, ভাই এবং আসামিদের স্বজনরা উপস্থিত ছিলেন। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আবরারের বাবা এবং ভাই। বললেন, স্বজন হারানোর বেদনা কোনোদিন ভুলতে না পারলেও আসামিদের সাজা দ্রুত কার্যকর হলে কিছুটা হলেও সেই দুঃখ লাঘব হবে। আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে যাতে আপনার মধ্যে যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা এইভাবে অবশ্যই আমরা সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকারের এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে কারোর পরিণতি একরকমের না হয়। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি এখনও পলাতক। দেশের আলোচিত আবরার ফাহাদ হত্যার পর নিম্ন আদালত হয়ে হাইকোর্ট পর্যন্ত রায় পেতে সময় লেগেছে 5.5 বছর। তারপরও তার পরিবার এবং সহপাঠীরা বলছেন, দীর্ঘ সময় পরও তারা ন্যায় বিচার পেয়েছেন। এখন বাকি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত যেন আসামিদের শাস্তি নিশ্চিত করা হয়, সেই প্রত্যাশাই তাদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। এদিকে রায় শুনে কান্নায় ভেঙে পড়েন আবরার ফাহাদের মা। হত্যাকাণ্ডের পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। দুপুরে কুষ্টিয়ায় শহরে নিজ বাড়িতে তিনি এ দাবি জানান। ওর প্রতি সেই মানুষের যে মমত্ববোধ, সেটাই আজকের এই রায়তে আবার প্রকাশ পাইছে। ছাত্র জনতা, আমি সবার সাধারণ জনগণ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 3 জন আসামি পলাতক, আর একজন ইতিমধ্যে পালাইছে। তাদের জন্য এখন আমার অনুরোধ থাকবে এই বর্তমান সরকারের কাছে, এদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে ধরে এদের জন্য বিচারের আওতায় এনে এদের যে রায় আছে রায়টা যেন কার্যকরী করা হয়। আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সারা দেশে আজও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মাগুরা প্রেস ক্লাবের সামনে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধনে শিশু আসিয়ার উপর পাশবিক নির্যাতনের বিচার দ্রুত সময়ে শেষ করার দাবি জানানো হয়। এ সময় ধর্ষক হিটু শেখের ফাঁসির দাবি জানান বক্তারা। শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ, পদযাত্রা ও সমাবেশ করেছে ছাত্র জনতা। জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভৈরবে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও ময়মনসিংহে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আগামী 26শে মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে চীন যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 7 মাসে বাংলাদেশে চীনের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন বলেও জানান তিনি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বল্পোন্নত দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এমন মতামত সঠিক নয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানানো হয়েছে।
সিপিডি বলেছে আমরা এটার সাথে একমত না। আমরা মনে করি বাংলাদেশের ইকোনমি যথেষ্ট সক্ষম এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। 2005-এ যখন কোটা ফ্রি ওয়ার্ল্ড হলো গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেনিফিটেড হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ আরও বেনিফিটেড হবে এবং সেইখানে যদি যে সমস্ত চ্যালেঞ্জেস আসতে পারে আমরা ধারণা করছি সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য যা যা করার দরকার ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজগুলো করছে এবং করবে এবং আপনি নিশ্চিত থাকেন এটা বাংলাদেশের জন্য উইল ব্রিং গুড নিউজ। গত কয়েক মাস ধরে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কাজ করছিলেন, তা আজকে কলেজের যে ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে 7টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 7টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজে 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই কলেজটার এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যে কোনো মূল্যে গুম খুনের সাথে জড়িতদের বিচার করতে হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হবে। যারা গুম খুনের শিকার হয়েছেন তিনি নিজেও তাদের অংশ উল্লেখ করে তারেক রহমান বলেন, তাকেও আয়নাঘরে রাখা হয়েছিল। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের শিকার পরিবার ও 24-এর গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে রোববার ইফতার করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইফতারের আগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে গুম খুন আর নির্যাতনের শিকার হয়েছে বিরোধী নেতাকর্মীরা। বলেন তিনিও আয়নাঘরের নির্যাতনের শিকার। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল। সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। আওয়ামী লীগের আমলে সংগঠিত গুম খুনের বিচার হতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, এমন অন্যায়ের বিচার না হলে আবারও ঘটবে গুম খুনের মতো ঘটনা। এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কোন দল সরকার গঠন করবে। কম বেশি মুক্ত। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নির্বাচন যত বিলম্ব হবে ফ্যাসিস্টদের সাথে জঙ্গিবাদী শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় অল্প সময়ের মধ্যে জরুরি সংস্কার করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশ ভয়াবহ পরিবেশ থেকে বেরিয়ে এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালাতে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি
মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে। ইয়াং জেনারেশন, বিশেষ করে ছাত্ররা, তারা অসহিষ্ণু হয়ে উঠছে। আমাদের সকলেরই এই ব্যাপারে অত্যন্ত আপনার একটু পেশেন্স, ধৈর্য ধরা প্রয়োজন আছে। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সাথে ছিলেন আরও 4 সদস্যের প্রতিনিধি দল। 1.5 মাসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এটি তার দ্বিতীয় বৈঠক। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে চায় তারা। শুধু নির্বাচনই নয়, বাংলাদেশের যে কোনো উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে ইইউ। The European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. এই সময় সিইসি বলেন, নির্বাচনী এজেন্ট, পর্যবেক্ষকদের প্রশিক্ষণ নিয়ে সহায়তা চাইতে পারে ইসি। একটি সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় সিইসি। যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি। অতীতে নির্বাচনের মতো এবারের নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি বা সংশয়ের কোনো আশঙ্কা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বিশেষ পরিস্থিতি বিবেচনায় 16 ডিসেম্বরের পর এবার 26শে মার্চের কুচকাওয়াজও হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে একথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। যানজট এড়াতে ঈদে তাদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো সিদ্ধান্ত নিবে বলে জানান সচিব। স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধ সহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 2 মাসে প্রতিদিন গড়ে 6 জনের বেশি শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতন নিয়ে কাজ করা এনজিওগুলোর দেওয়া তথ্যে এমনটি উঠে এসেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় শিশু অধিকার বিষয়ক এনজিওগুলোর প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন এনজিও প্রতিনিধিরা। এ সময় শিশুদের ওপর নিপীড়ন বন্ধে খুব দ্রুত পৃথক অধিদপ্তর গঠন করার ওপর গুরুত্ব আরোপও করেন তারা। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবি আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি। মানববন্ধনে টিআইবি ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থা অংশ নেয়। নারী ও শিশু নির্যাতন এবং সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচারের দাবিতে এ সময় 11 দফা দাবি উত্থাপন করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ধর্ষণ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।